প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো তোমাদের কিন্তু একদম নতুন সিলেবাস যেটি রয়েছে তোমাদের 2025 সালে তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ 11 ক্লাসে তোমরা পরীক্ষা দেবে, আর এই 11 ক্লাসে তোমাদের ভূগোলের একাদশ শ্রেণীর ভূগোলের আমি তোমাদের সম্পূর্ণ নতুন রূপে নতুন ভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন হলাম এবং প্রেজেন্টেশন করব, যেগুলো দেখো তোমাদের অলরেডি তোমাদের এই ওল্ড সিলেবাস যেগুলো তোমাদের কিন্তু আর থাকছে না। তোমরা জানো তোমাদের সম্পূর্ণ একাদশ শ্রেণীতে আমি আজকে থেকে তোমাদের শুরু করব নিউ সিলেবাস। হ্যাঁ, তোমাদের নিউ সিলেবাসে শুরু করব, আর এটি হবে তোমাদের একাদশ শ্রেণীর আমার প্রথম ক্লাস, ভূগোলের প্রথম ক্লাস। এখানে এমসিকিউ থাকবে, তবে এই কোয়েশ্চেনটি যেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি কিন্তু আমি নিজে করিনি, একজন শিক্ষক মহাশয় তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। অবশ্যই ধাপে 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 তোমরা কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের যেই বিষয়গুলো রয়েছে, যে ইউনিটগুলো রয়েছে, অধ্যায়গুলো রয়েছে, সম্পূর্ণ আমি তোমাদের এমসিকিউ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তো আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে কিন্তু একটি কোয়েশ্চেন উপস্থাপন করতে চলেছি এমসিকিউ, যেটি তোমাদের কিন্তু উত্তর থাকবে, সেই উত্তর তোমরা অবশ্যই বলতে পারবে এবং এবং সেটি তোমাদের অবশ্যই প্রাকৃতিক ভূগোলে। চলো দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমাদের কিন্তু এটি রয়েছে তোমাদের একাদশ শ্রেণী, এই একাদশ শ্রেণী ভূগোলের দেখো সেমিস্টার তোমাদের কিন্তু 1, আর এখান থেকে থাকছে আজকে তোমাদের এমসিকিউ সম্পূর্ণ সাজেশন উত্তর। দেখো একাদশ শ্রেণী, এই একাদশ শ্রেণী ভূগোলের মধ্যে থাকছে 2025 সালে দেখো তোমাদের সেমিস্টার 1, আর এখানে রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় বলতে দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণটাই রয়েছে। দেখো এখান থেকে প্রথমে রয়েছে বিষয় হিসেবে কিন্তু ভূগোল, পৃথিবীর উৎপত্তি, এর সঙ্গে রয়েছে কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ। আর তৃতীয় ইউনিটে রয়েছে তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া রয়েছে, এছাড়া তোমাদের রয়েছে আবহাওয়া ও জলবায়ু। তো চলো দেখে নেওয়া যাক কে কটি কোশ্চেন তোমরা উত্তর দিতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে তোমাদের টোটাল আমি কিন্তু তোমাদের দেখো টোটাল কিন্তু 35 কিন্তু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে কিন্তু, হ্যাঁ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন হলাম। তো দেখো এই কোশ্চেনটি করেছে কিন্তু দেখো ভূগোল শিক্ষক গৌতম মণ্ডল। তো অবশ্যই গৌতম মণ্ডলকে কংগ্রাচুলেশন, আর সেই সঙ্গে তাকে অবশ্যই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, টোটাল তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার কারণ এই কোশ্চেনটি তিনি করেছেন আর তোমাদের সামনে সেটি আমি প্রেজেন্টেশন করছি, উপস্থাপন করছি। তো চলো দেখো 35টি কোশ্চেন রয়েছে। তো এই 35টি কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা দেখো এখানে প্রথম কোশ্চেন রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন, আর্যভট্ট প্রথম কোন গ্রন্থে বা ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করে? দেখো বুদ্ধ চরিত্র রয়েছে, সূর্য সিদ্ধান্ত রয়েছে, পঞ্চ সিদ্ধান্তিকা রয়েছে, তারপরে রয়েছে অমরকোষ। উত্তর কিন্তু হবে দেখো সূর্য সিদ্ধান্ত। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, সূর্য সিদ্ধান্ত ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যাদের হবে তোমরা অবশ্যই আশা করি এই 4টি অধ্যায় কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়েছে। তো তথাপি তোমরা কিন্তু যাদের কমপ্লিট হয়নি তোমরা কিন্তু এই পরীক্ষাটি দাও, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক। দেখো যাদের হয়েছে অবশ্যই তোমরা কিন্তু 1+ করবে। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন। দেখো সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে কসমস। দেখো এই কসমস গ্রন্থটি, দেখো কসমস, এই কসমস গ্রন্থটি রচয়িতাকে দেখো কসমস, এই কসমস গ্রন্থটির রচয়িতাকে রিটার আছে, হামবোল্ট আছে, টলেমি আছে, প্লেটো আছে। উত্তর কিন্তু হবে আলেকজান্ডার ভন হামবোল্ট। এখানে কিন্তু কার্ল রিটার হবে না, আলেকজান্ডার ভন হামবোল্ট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় নম্বর কোশ্চেন, বলা হয়েছে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি? দেখো মানুষ, পৃথিবী, প্রকৃতি, মানুষ ও প্রকৃতির সম্পর্ক। দেখো ভূগোল শাস্ত্রের বিষয় শুধু মানুষ হতে পারে না, পৃথিবী হতে পারে না, প্রকৃতি হতে পারে না। উত্তর কিন্তু হবে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় বা প্রধান বিষয় হলো মানুষ প্রকৃতির সম্পর্ক, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? প্রণালীবদ্ধ ভূগোলের জনক সিস্টেমেটিক জিওগ্রাফি। দেখো এই সিস্টেমেটিক জিওগ্রাফির জনক হলো আলেকজান্ডার ভন হামবোল্ট। তোমাদের কোনো কোশ্চেনে মানে কনফিউজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবি। দেখো প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলো আলেকজান্ডার ভন হামবোল্ট। ওকে, আর তোমরা যদি কার্ল রিটার পাও অবশ্যই আমাকে কিন্তু রেফারেন্স সহ কিন্তু আমাকে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত সেটি কি? দেখো এখানে আছে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম, কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং। উত্তর কিন্তু হবে উত্তর সি, কার্টোগ্রাফি সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের
ছয়, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? এখানে শাখা নয় বলেছি। জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবিজ্ঞান, আর তারপরে আছে নৃতত্ত্ববিদ্যা। উত্তর কিন্তু হবে শাখা নয়। নিচের কোনটি ভূগোল শাস্ত্রের শাখা নয়? তার মানে উত্তর কিন্তু হবে ভূগোল শাস্ত্রের শাখা নয় কিন্তু নৃতত্ত্ববিদ্যা। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বাকিগুলো কিন্তু ভূগোল ভূগোল শাস্ত্রের শাখা, আর নয় বলেছে মানে নৃতত্ত্ববিদ্যা। ঠিক আছে, অ্যানথ্রোপোজিওগ্রাফি এটি রয়েছে তোমার নৃতত্ত্ববিদ্যা। এরপরে রয়েছে তোমাদের সাথে ভৌমজলের কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয়। দেখো ভৌমজল মানে ভূগর্ভের জল। দেখো এই ভূগর্ভের জল বা ভৌমজলের কার্য ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? অবশ্যই জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, সমুদ্র বিদ্যা, তারপরে মৃত্তিকা ভূগোল। উত্তর কিন্তু হবে অবশ্যই ভূমিরূপ বিদ্যা। এই ভূমিরূপ বিদ্যায় কিন্তু ভৌমজলের কার্য সম্পর্কে আলোচনা করা হয়। এরপরে রয়েছে তোমাদের আটে বলা হয়েছে কি দেখে নাও। আটে বলা হয়েছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদ ধ্রুপদী মতবাদ নামে মতবাদের অন্তর্গত। ধ্রুপদী কথার অর্থ হলো ক্লাসিক্যাল। দেখো ক্লাসিক্যাল বা প্রাচীন। ঠিক আছে, ক্লাসিক্যাল বা প্রাচীন। এই ক্লাসিক্যাল বা প্রাচীন মতবাদের অন্তর্গত নয় বলেছে, এটি কিন্তু মাথায় রাখবি। উত্তর কিন্তু রয়েছে দেখো কান্টের গ্যাসীয় মতবাদ, মুল্টনের গ্রহাণুতত্ত্ব মতবাদ, জিন্স ও জেফরির জোয়ারি মতবাদ। দেখো আর রয়েছে বিগ ব্যাং। উত্তর কিন্তু হবে তোমাদের বিগ ব্যাং। এই বিগ ব্যাং কিন্তু মডার্ন থিওরি। ঠিক আছে, আধুনিক হলো কিন্তু দেখো এই বিগ ব্যাং তত্ত্ব। তার মানে এখানে বলা হয়েছে প্রাচীন মতবাদের অন্তর্গত নয়। দেখো কান্টের গ্যাসীয়, মুল্টনের গ্রহাণুতত্ত্ব, জিন্স ও জেফরি এগুলো কিন্তু সব প্রাচীন। প্রাচীন কথার মানে ধ্রুপদী ক্লাসিক্যাল। তার মানে আধুনিক মতবাদ কিন্তু রয়েছে বিগ ব্যাং। তার মানে উত্তর কিন্তু হবে বিগ ব্যাং, আর এই বাকিগুলো রয়েছে কিন্তু প্রাচীন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের কান্টের গ্যাসীয় মতবাদ কত সালে প্রকাশিত হয়? দেখো উত্তর কিন্তু হবে 1755 সালে। ঠিক আছে, 1755 সালে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 10 বলা হয়েছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম মতবাদ কোনটি? দেখো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ কিন্তু জে ডি বুফেনের ধূমকেতু মতবাদ। দেখো জে ডি বুফেনের ধূমকেতু মতবাদ 1845 সালে কোথাও আছে, আর সরি 1745 আছে কোথাও, 1749 আছে। তো দেখো ধূমকেতু মতামত হলো কিন্তু জেডি বুফনের মানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম মতামত। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ যেই মতবাদটি, সেই বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন কে? দেখো উত্তর কিন্তু হবে ফ্রেড হোয়েল। ঠিক আছে, এই ফ্রেড হোয়েল প্রথম কিন্তু বিগ ব্যাং কথাটি কিন্তু ইউজ করে 1949 সালে। 1949 সালে বিগ ব্যাং শব্দটি কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, ফ্রেড হোয়েল। ওকে, এরপরে রয়েছে আকাশগঙ্গা। তো আকাশগঙ্গা কি? দেখো আকাশগঙ্গা এখানে রয়েছে। আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি? উত্তর কিন্তু হবে দেখো আন্দ্রোমেদা। ঠিক আছে, আন্দ্রোমেদা আর মিদা কোনো তোমাদের অসুবিধা নেই। ঠিক আছে, এখানে কিন্তু অপশন যেটা থাকবে আন্দ্রোমেদা। এই আন্দ্রোমেদা সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 13 রয়েছে কোন কোন ভূবিজ্ঞানী ভূমিকম্প তরঙ্গ অধ্যয়ন করে পৃথিবীর যে স্তর রয়েছে সেই স্তর বিন্যাস করে। দেখো আমরা জানি পৃথিবীর কিন্তু দেখো প্রধানত 3টি স্তর রয়েছে। এটি রয়েছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল রয়েছে, বা ভূত্বক রয়েছে, তারপরে বা লিথোস্ফিয়ার রয়েছে। এরপরে রয়েছে দেখো ম্যান্টল বা গুরুমণ্ডল রয়েছে। এরপরে রয়েছে কেন্দ্রমণ্ডল বা কোর রয়েছে। তো কোন ভূবিজ্ঞানী মানে ভূমিকম্পের তরঙ্গের অধ্যয়ন করে, রিসার্চ করে, তো অবশ্যই পৃথিবীর যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো বিন্যাস করে, লেয়ারগুলো বিভক্ত করেন কে? রেপটি আছে, লেহমান আছে, কন্ডাট আছে, বুলেন আছে। কিন্তু দেখো এটা বুলেন নয়, এটা কিন্তু হবে বেনো গুটেনবার্গ। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে এই কোশ্চেনটি কমেন্ট করো। বেনো গুটেনবার্গ বয়াকার গয়রেব। তো বেনো গুটেনবার্গ। অবশ্যই এই কোশ্চেনটি কিন্তু 13 নম্বরের কোশ্চেন, তোমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর অবশ্যই আমাকে জানিয়ে দাও 13 নম্বরের কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো 14 পৃথিবীর কোন স্তরের ঘনত্ব সর্বনিম্ন বলেছে। পৃথিবীর ঘনত্ব মানে পৃথিবীর বলতে পৃথিবীর বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর মধ্যে কোন স্তরের ঘনত্ব সব থেকে কম? উত্তর ভূত্বক আছে, অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, কেন্দ্রমণ্ডল আছে, গুরুমণ্ডল আছে। এই 4টি অপশনের মধ্যে উত্তর কিন্তু হবে তোমাদের ভূত্বক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 15তে বলা হয়েছে ভূত্বকের শিয়াল।
দেখো শিয়াল দন্ত সহ দিতে পারো। শিয়াল ও সীমা স্তরের মাঝের বিযুক্তি তলের নাম কি? মোহ আছে, রেপিট্টি আছে, গুটেনবার্গ আছে, কনরাড বিযুক্তি আছে। দেখো এই যে পৃথিবীর যে স্তরগুলো রয়েছে, ঠিক আছে, পৃথিবীর যে স্তরগুলো রয়েছে তার মধ্যে এই প্রথম স্তর কি কিন্তু অশ্বমণ্ডল, ঠিক আছে, বা শিলামণ্ডল। এই অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের উপরে রয়েছে দেখো শিয়াল, উপরে রয়েছে শিয়াল, আর নিচে রয়েছে কিন্তু সীমা, ঠিক আছে, দুটি ভাগে ভাগ করা যায়। এই এই দুটি শিয়াল এবং সীমার মাঝখানে একটি অদৃশ্য স্তর রয়েছে, ঠিক আছে। এই স্তরটির নাম কিন্তু কনরাড বিযুক্তি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু ডি, এই দেখো এই যে কনরাড বিযুক্তি, শিয়াল এবং সীমাকে বিভক্ত করেছে কনরাড বিযুক্তির তল বা স্তর। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16, বলা হয়েছে অ্যাস্তনোস্ফিয়ারের অবস্থান করে, দেখো কোথায়, দেখো অ্যাস্তনোস্ফিয়ার অবস্থান করে কিন্তু কেন্দ্রমণ্ডল। আমি বলে দিচ্ছি, দেখো একমাত্র চিত্রই কিন্তু তোমাদের ভরসা। দেখো আমরা জানি এটি অশ্বমণ্ডল, আমরা জানি এটি ম্যান্টল বা গুরুমণ্ডল, এটা আমরা জানি এটি কেন্দ্রমণ্ডল। তো দেখো এই যে ম্যান্টল বা গুরুমণ্ডল, এই ম্যান্টল বা গুরুমণ্ডল উপরেই রয়েছে কিন্তু অ্যাস্তনোস্ফিয়ার। তার মানে কোথায়, আর দেখো অশ্বমণ্ডলের নিচে রয়েছে আর ম্যান্টলের কিন্তু উপরে রয়েছে, তার মানে ম্যান্টল বা গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের উপরে। উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, কেন্দ্রমণ্ডলের মূল উপাদানগুলো হলো কি? দেখো কেন্দ্রমণ্ডলের একবারে কিন্তু আমি উত্তরটি বলে দিচ্ছি। কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো সিলিকা, মানে নিকেল এবং লোহা, ঠিক আছে, নিকেল এবং লোহা। তার মানে নিফে, উত্তর কিন্তু হবে নিফে। নিফে মানে নিকেল এবং লোহা। কোথায় নিকেল এবং লোহা? এপি মানে ফেরাস মানে লোহা। তো কোথায় আছে দেখো ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে ডায়াস্ট্রফিজম। এই ডায়াস্ট্রফিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করে কে? দেখো উত্তর কিন্তু হবে জিকে গিলবার্ট। জিকে গিলবার্ট ডায়াস্ট্রফিজম কথাটি ব্যবহার করে। ডায়াস্ট্রফিজম কথার মানে হলো, দেখো আমাদের এই ভূত্বকের যে বিপর্যয়গুলো ঘটে, ভূত্বকগুলো যে উলটপালট করে দেয়, তারপরে আমাদের এই ভূত্বকের যে শিলা রয়েছে, স্তর রয়েছে, তো তোমার চ্যুতি রয়েছে, ভাঁজ রয়েছে, এই যে আমাদের ভূত্বককে যে উলটপালট করে দেয়, মানে সেই ঘটনাই হলো কিন্তু ডায়াস্ট্রফিজম ফোর্স, ঠিক আছে। এই ডায়াস্ট্রফিজম ফোর্স কথাটি প্রথম কিন্তু ব্যবহার করে জিকে গিলবার্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, কোনটি গ্রিজনী আলোড়নের সঙ্গে যুক্ত? এখানে যুক্ত বলেছে, দেখো গ্রিজনী আলোড়নের সঙ্গে যুক্ত কিন্তু ভঙ্গিল পর্বত, আর এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পৃথিবীর কটি হটস্পট রয়েছে? পৃথিবীর হটস্পট বা তপ্ত মণ্ডল, এখানে বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু বলেনি, এখানে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, ঠিক আছে। তো সেরকমই পৃথিবীর কটি হটস্পট বা তপ্ত মণ্ডল রয়েছে? উত্তর কিন্তু 21টি তপ্ত মণ্ডল বা হটস্পট রয়েছে। এরপরে রয়েছে 21, দেখো 21-এ পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন রয়েছে, ফুজিয়ামা রয়েছে, মৌনা লোয়া রয়েছে, তারপরে মাউন্ট ইরেবাস রয়েছে। দেখো এখানে যা অপশন রয়েছে তার মধ্যে কিন্তু একটিও নেই। তো এখানে হবে উত্তর কিন্তু হবে, দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো উত্তর কিন্তু হবে, তোমাদের একটা কথা মাথায় রাখবে, নে দেখো নে উত্তর কিন্তু হবে নেভাদো। দেখে নাও, নেভাদো, ঠিক আছে, নেভাদো। দেখো ওজোস, ঠিক আছে, নেভাদো, ওজোস, ডেল, ডেল তোমরা যাই বলো, ডেল সালাদো, ঠিক আছে, সালাদো, এটি কিন্তু রয়েছে। দেখো নেভাদো, ওজোস ডেল সালাদো, এটি কিন্তু পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। এটি কিন্তু রয়েছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং চিলির বর্ডারে, ঠিক আছে, চিলি এবং আর্জেন্টিনার সীমান্তে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ বলা হয়েছে প্রতি সারি পাশ সীমানায় কোন ধরনের অগ্নুৎপাত ঘটে? উত্তর কিন্তু হবে বিদার অগ্নুৎপাত। দেখো কোন রকম বিস্ফোরণ ছাড়া ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন কোনো দুর্বল জায়গা বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বিদার অগ্নুৎগম বলে। তো দেখো প্রতি সারি মানে একটি প্লেট রয়েছে আর একটি প্লেট রয়েছে, দুটি প্লেট। দেখো দুটি প্লেট যখন দুদিকে সরে যাবে তখন মাঝখানে একটি গ্যাপ তৈরি হবে, এই গ্যাপ দিয়ে ভূগর্ভের ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে, বিদার অগ্নুৎপাত বা বিভিন্ন আগ্নেয়গিরি, বা বলতে পারো আন্টার্কটিকার যেই আন্টার্কটিকা না, তোমার রয়েছে, তোমার আটলান্টিক মহাসাগরে যে শৈলশিরা রয়েছে, সেই শৈলশিরা কিন্তু বিদার অগ্নুৎপাতের ফলে, অর্থাৎ প্রতিসারি পাশ সীমানায় কিন্তু গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ উত্তল লেন্সের আকৃতি আগ্নেয় উদ্ভিদকে কি বলে? দেখো উত্তল লেন্সের আকৃতি আমরা জানি, দেখো অনেকটা
অনেকটা উত্তর লেন্স বলতে আমরা এরকম জানি, দেখো ঠিক আছে, উত্তর লেন্স এরকম কিন্তু রয়েছে উত্তর লেন্স। এই উত্তর লেন্সের মধ্যে কিন্তু ম্যাগমাগুলো অনেক সময় জমা হয়ে হয়ে ঠিক আছে উদ্ভিদ অর্থাৎ লেন্সের আকার ধারণ করে, ঠিক আছে, একে কিন্তু ল্যাকোলিড বলে। উত্তর কিন্তু হবে ল্যাকোলিড। আর একটা আছে লোপোলিড, লোপোলিড কিন্তু এই অবনমিত ভাঁজের মধ্যে জমা হয়। আর উত্তর লেন্স, দেখো উত্তর লেন্স মানে ঊর্ধ্বভঙ্গের মধ্যে কিন্তু ম্যাগমা জমা হয়, আর লোপোলিড কিন্তু অধভঙ্গের মধ্যে জমা হয়। ওকে, মানে জমা হয় মানে ম্যাগমাগুলো জমা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কোথায়? কেন্দ্রে, উপকেন্দ্রে, প্রতিপাদ, কেন্দ্রে, ছায়া বলয়। উত্তর কিন্তু উপকেন্দ্রে। উপকেন্দ্রে ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু সব থেকে বেশি। 25 সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় ভূকম্পীয় তরঙ্গ কোনটি? পি তরঙ্গ। তারপরে রয়েছে তোমাদের দেখো এস তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, কে তরঙ্গ। উত্তর কিন্তু হবে এল তরঙ্গ। এল তরঙ্গ হলো সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ। এল তরঙ্গের গতিবেগ কম কিন্তু ধ্বংস করার ক্ষমতা বেশি। এটি উপকেন্দ্র থেকে চারিদিকে কিন্তু এই তরঙ্গ ছড়িয়ে পড়ে। তো তার মানে এল তরঙ্গ বা লাভ তরঙ্গ সব থেকে ক্ষয়ক্ষতি বেশি করে, ধ্বংস করে সব থেকে বেশি। 26-এ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেখো ইন্টারন্যাশনাল আর্থ সার্ভে সেন্টার। দেখো ইন্টারন্যাশনাল আর্থ সার্ভে সেন্টার মানে ইন্টারন্যাশনাল আর্থকোয়েক সার্ভে সেন্টার কোথায় রয়েছে? দেখো এটি কিন্তু রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 27-এ ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন কি? ওয়াগনার, বানানটি ভুল আছে। হেরি হ্যাস, পাওয়েল, পিচো। পিচো উত্তর কি হবে? দেখো উত্তর কিন্তু হবে পাওয়েল। পাওয়েল, ঠিক আছে। তো ক্ষয়ের সীমা ধারণার প্রবর্তন করে পাওয়েল, জে সি পাওয়েল, ঠিক আছে। উত্তর কিন্তু হবে পাওয়েল। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কত রয়েছে দেখো, রয়েছে 28-এ বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাস কোনটি? দেখো বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাস কিন্তু হিলিয়াম রয়েছে, হাইড্রোজেন রয়েছে, নিয়ন রয়েছে, অক্সিজেন রয়েছে। সব থেকে হালকা কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 29-এ নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? দেখো নিরক্ষীয় অঞ্চল বলেছে কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু অনেক উপরে অবস্থান করে, তার মানে 18 কিলোমিটার, ঠিক আছে। আর 8 কিলোমিটার বা 9 কিলোমিটার বললে কিন্তু এটি হবে মেরু অঞ্চলে। ওকে, তার মানে এটি কিন্তু হবে নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার। 18 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 30-এ রয়েছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে পৃথিবীতে কোন স্তর থেকে? দেখো উত্তর কিন্তু হবে আয়োনোস্ফিয়ার। আমি উত্তর বলে দিচ্ছি আয়োনোস্ফিয়ার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 31-এ কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? এটা আমরা সবাই জানি, মাধ্যমিকেও পড়েছি। দেখো স্ট্রাটোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে কিন্তু জেট বায়ু প্রবাহিত হয়। কেন প্রবাহিত হয় তোমরা জানো? শান্ত মণ্ডল, ঝড় ঝঞ্ঝা, বায়ুর চাপ কম, ধূলিকণার পরিমাণ কম, জ্বালানি খরচা কম হয়, তাই স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। এরপরে রয়েছে 32-এ ওজোন গ্যাসের নামকরণ করেন কে? দেখো স্কোনবি, স্কোনবি কিন্তু ওজোন গ্যাসের নামকরণ করে। আর ফারম্যান, দেখো যে এফ ফারম্যান, দেখো এই ফারম্যান কিন্তু দেখো সম্ভবত 1985, সম্ভবত বলছি 1985 বা 1885, আমার মনে নেই এই মুহূর্তে, তবে 1885 বা 1985 সালে যে ফারম্যান কিন্তু আন্টার্কটিকা বা কুমেরু অঞ্চলে, দেখো আন্টার্কটিকা এই দক্ষিণ গোলার্ধে বা আন্টার্কটিকা বা কুমেরু অঞ্চলে কিন্তু ওজোন গ্যাসের যে ঘনত্ব হ্রাস পাচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটি কিন্তু এই যে ফারম্যান এবং তার অনুগামীরা প্রথম কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালায় এবং ওজোন স্তর ধ্বংস কিন্তু আবিষ্কার করে কুমেরু অঞ্চলে বা আন্টার্কটিকায়। ওকে, এরপরে রয়েছে তোমাদের 33-এ ওজোন স্তরের ক্ষয়মাত্রা সর্বাধিক হয় কোন সময়? দেখো গ্রীষ্মকালে, শীতকালে, বসন্তকালে, হেমন্তকালে। দেখো উত্তর কিন্তু হবে বসন্তকালে কিন্তু ওজোন স্তরের ঘনত্ব কিন্তু সব থেকে ক্ষয় হয় বসন্তকালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 34, সমগ্র বিশ্বে ওজোন দিবস পালন করা হয় কবে? দেখো 16ই সেপ্টেম্বর থেকে 1995 সালে, ঠিক আছে, 16ই সেপ্টেম্বর।
পরে থাকে জানো লাস্ট কোশ্চেন দেখো তোমাদের রয়েছে ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের জন্য মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো কত সালে? 2002 সালে, 1987, 1975, 1985 সালে, 1987 সালে, 1987 সালে দেখো ওজোন স্তরের যে ক্ষয় হয় সেই ক্ষয় নিয়ন্ত্রণের জন্য মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিল শহরে। হ্যাঁ, উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিল শহরে কিন্তু 1987 সালে ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি স্বাক্ষরণ করে। ঠিক আছে, স্বাক্ষরটি হলো 1987 সালে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জানার ইচ্ছে থাকলে তোমাদের কোনো কথা, তোমাদের মনের কথা অবশ্যই খুলে বলতে পারবে ডেসক্রিপশন লিংকে কিংবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু তোমাদের মনের কথা তোমরা কিন্তু খুলে বলবে অবশ্যই, তাহলে আমি বুঝতে পারবো। তবে অবশ্যই তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি ইউনিটের কিন্তু প্রাকৃতিক ভূগোল হোক আর তোমাদের একাদশ শ্রেণীর মানবীয় ভূগোল হোক, তোমরা কিন্তু টোটাল এমসিকিউ কিংবা তোমাদের যা যা রয়েছে টোটাল তোমরা কিন্তু পেয়ে যাবে এই তোমাদের একাদশ শ্রেণীর এই ভূগোলের ক্ষেত্রে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মূল্যবান কমেন্ট, অবশ্যই জানাবে, আমি উত্তর দেবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক 2025।